কেমিস্ট্রি ভর্তি পরীক্ষা 2022-23 সেশনের হারমেত অংশটি নিয়ে এ এবং এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্স দুইটির ক্রম যথাক্রমে এত এবং এত। সি ম্যাট্রিক্সের ক্রম আসলে কত, তার কিভাবে করা যায় ম্যাথটা আসলে। এ ম্যাট্রিক্স কিন্তু ছিল, তাই না? তো এ ম্যাট্রিক্স কত দিয়েছিল বলতো? 4/5। আচ্ছা ঠিক আছে, তাহলে এ ট্রান্সপোজ কত হয়ে যাবে? 5/4। তাহলে এই যে এতটুকু যোগফল যেটা ছিল সেটা আলটিমেটলি হয়ে যাবে কত? 5/4, তাই তো? তো 5/এর সাথে কিছু একটা আমি গুণ দিচ্ছি, কিছু একটা গুণ দেওয়ার পর আমি আউটপুট পেলাম হচ্ছে এই। যার মাত্রা পেলাম হচ্ছে 5/2। কেন? কারণ এই টোটালটা গুণফলই তো এটা ভাই, এবং এটা মাত্রা তারা বলছে 5/2, 5/2 লিখলাম। এখন চিন্তা করো, এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা। তুমি যদি এখানে গুণ করো, গুণ করলে 100% এই দুটো সমান হইতে হবে, এবং উত্তর যেটা আসবে সেই দুটো কিন্তু এখানে বসবে, তাই না? তাহলে এখানে আসলে বসবে কত? 2, এখানে বসবে কত? 4, তাই না? তাহলে এই পার্ট জানি কে ছিল? এই পার্ট ছিল সি। তাহলে সি এর যে মাত্রা সেটা কিন্তু 4/2 হয়ে গেল। একদম সহজ ছিল একটা, বাট টেকনিক্যাল। দেখো, 4y - 3x প্লাস 12 এবং 4y - 3x প্লাস 3 আর ইকুয়ালস টু 0 রেখাদের মধ্যবর্তী দূরত্ব কত আসবে? সমান্তর রেখাদের দূরত্বের ফর্মুলা কি জানি ছিল বলতো? ধ্রুবকদের উপরে ছিল বিয়োগফল আর নিচে ছিল রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তাহলে নিচে কিন্তু 5 থাকতেছে আর উপরে কি থাকতেছে? 9 থাকতেছে। তার উত্তর কত? 9/5। এখন দেখি এই দুইটা বিন্দুগামী সরলরেখার উপর স্থিত, তোর একটা বিন্দু হচ্ছে a, a। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আসলে কত আসবে? কিভাবে আমরা করবো আসলে? দেখো, তাহলে এই দুইটা বিন্দুকে আমরা আগে ইকুয়েশন বানায় নেব। কেমনে বানাবো? দেখো, আমরা জানি কিন্তু x1, y1 এবং যদি x2, y2 থেকে একটা সরলরেখা হইতো, তাহলে এই ফর্মেট যদি আমরা এটাকে চিন্তা করি x1 এবং এটা যদি x2, y2 চিন্তা করি, তখন কিন্তু আমরা বলতে পারতেছি y1 - y2 বাই x1 - x2 ইকুয়ালস টু এখানে y এবং x দিবা এবং এখানে যে কাজ করছিল এটাই দিবা। তারপর সলভ করার আগে আমরা একটু চিন্তা করি, এখানে কি থাকবে? 2, এখানে থাকবে 1। তাহলে 2x + 4 ডাইরেক্ট করে ফেললাম y - 1। তো টেকনিক্যালি এটা আমরা বলতে পারতেছি 2x - y প্লাস 5 ইকুয়ালস টু 0, তাই না? এটা কিন্তু এই ইকুয়েশন ছিল। এখন এই যে পি বিন্দুটা সেটা তো এটার উপর অবস্থান করতেছে, করতেছে কিনা? হ্যাঁ করতেছে। তার মানে কি এই বিন্দুটা দ্বারা এটা সিদ্ধ হওয়ার কথা। তখন আমরা অপশন টেস্ট করব যে কোন অপশন দিয়ে এটা সিদ্ধ হয়, সেটা হচ্ছে আনসার। তুমি যদি এখানে 5 বসায় দাও, তাহলে 2 × 5 মানে কি বলো তো? 2 × 5 মানে হচ্ছে 10। 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, 5 সাথে 5 যোগ দিলে 0 হয় না, এটা হবে না। তুমি যদি -5 চিন্তা করো তখন কিন্তু -10, আর এখানে কি আসবে? তুমি যদি -5 চিন্তা করো তাহলে -10, এখানে কি আসবে? +5, এখানে কি আসবে? +5 ইকুয়ালস টু 0। এটা কিন্তু মিলতেছে, তাহলে এটাই আনসার। আর ইকুয়ালস টু 8 cos থিটা প্লাস 6 sin থিটা কণিক দ্বারা একশকে খণ্ডিত অংশে ধ্রুবকটা কত? এই কণিকটা তো আমার সলভ করা লাগবে, তাই না? আমরা কিন্তু জানি আর দিয়ে গুণ দিলে কিন্তু এটা r স্কয়ার হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু 8r cos থিটা এবং এটা হচ্ছে কি 6r sin থিটা হয়ে যাচ্ছে। তাহলে এই r স্কয়ার বলতে তো আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার বুঝি, আর এটা মানে কি বুঝি আমরা? 8x, আর এটা মানে বুঝি আমরা 6y। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y ইকুয়ালস টু 0। এটা বৃত্তের ইকুয়েশন, এবং বৃত্তের ইকুয়েশনে x এর খণ্ডিতাংশ সূত্র হচ্ছে রুট ওভার g স্কয়ার মাইনাস c। g এর মানটা কত বলো তো? g এর মান হচ্ছে 4। তাহলে আমরা এখানে বলতে পারতেছি রুট ওভার এই যে 4 স্কয়ার মাইনাস 0, কারণ এখানে তো c নাই। তাহলে 4 স্কয়ার বলতে কি বুঝি আমরা? 16কে রুট করলে কিন্তু আলটিমেটলি 4ই আসছে, অর্থাৎ উত্তর হচ্ছে কত? 8। দেখো, এই উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? তো উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক শর্টকাট হচ্ছে কি, দেখো যেটা দ্বিঘাত থাকবে তার এক ঘাতটাকে আমরা সমান চিহ্নে দুই পাশে পাঠাই দিব, ঠিক আছে? যেরকম তারপরে বাম পাশেরটা বা x স্কয়ারের শখটাকে 1 বানাইতে হবে। বানাইছো? ঠিক আছে। y স্কয়ারটা হুবহু সেম কাজ করো, তাহলে y স্কয়ার ইকুয়ালস টু কি 2y। যে ডাইরেক্ট তোমার y স্কয়ার শখ 1 দেওয়া আছে, ঠিক আছে? এই পর্যন্ত কাজ করার পরে এই যে x এর শখ, এই যে y এর শখ মানে কি পাওয়ার যার 1, তার শখটাকে 2 তে ভাগ দিয়ে দিলাম। তাহলে এখানে 2 আসে, এখানে আসে 1। এইটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক 2, 1। এখন বলছে এই বৃত্তের একটি যা কেন্দ্রের 90 ডিগ্রি কোণ তৈরি করলে যার ধ্রুব কত? আমরা বৃত্ত চিন্তা করলাম, এটা কি ছিল? কেন্দ্র। আর এটা ধরলাম হচ্ছে যা। এই যেটা কেন্দ্র হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তো বিষয়টা কোণটা এরকম না? আচ্ছা, তাহলে এটা কত আসবে? 90 ডিগ্রি। তাহলে ভাই এটা কি? এটা কি তার অতিভুজ না? তাই তো? এখন বলো এটা ব্যাসার্ধ কত? 5। তাহলে এটাও ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ। এটা তো সমকোণ ত্রিভুজের ক্রাইটেরিয়া ভাই। এই যে এটা এরকম, এটাও 5, এটাও 5, জাস্ট এটা বের করতে বলছে। কেমনে আসবে? রুট ওভার 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার অর্থাৎ 50, যার মান হচ্ছে 5√2। একদম সোজা। দেখো, এই উপবৃত্তের নিয়ামক রেখাদের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, একটা উপবৃত্তের নিয়ামক রেখাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 2a/e, আর কোনো কাজ নাই। এখন দেখো, যে কণিকের প্যারামেট্রিক সমীকরণ হচ্ছে এত এত, সেটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? প্রথমত হচ্ছে প্যারামেট্রিক থেকে সেটাকে
নর্মাল ইকুয়েশন বানিয়ে নিতে হবে। কীভাবে করবো আমরা? আমরা একটা পার্ট থেকে টি এর মানটা বের করবো, যেখান থেকে সহজ আমার কাছে লাগছে এটা সহজ, এখান থেকে টি এর মানটা বের করছি। তারপর আমরা এখানে ইনপুট দেবো। তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু কিন্তু বলতে পারতেছি এ ইন্টু ওয়াই বাই টু এ হোল স্কোয়ার। তারপর এটা বলা যায় এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু কী হয়ে যাবে এ ওয়াই স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। তারপর কাটাটি করে এখানে কী থাকবে, এটা এ থাকে সিঙ্গেল। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে এইটার শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে? 3,0। একদম সহজ ছিল। আচ্ছা, তো এখানে একটা ইকুয়েশন দিছে, এটা দ্বিঘাকের প্রান্ত বিন্দু, মানে একটা বিন্দু স্থানাঙ্ক চাইছে। প্রথম কথা হচ্ছে এটাকে আমি নর্মাল করে নিব। কী হবে? দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 16 লিখলাম। তারপর এখানে আমরা করবো মাইনাস ফোর আই প্লাস ফোর প্লাস 16। 16 কেন করছি? দুই পাশে যোগ, এই পাশে একটা সূত্র ব্যালেন্স করার জন্য, এইটা আনার জন্য। ঠিক আছে, করলাম। মাইনাস ফোর কমন নাও, তাহলে এখানে কি আসবে? মাইনাস ফাইভ। এটা কিন্তু মাইনাস ফাইভ। ঠিক আছে, তো এখন যদি আরেকটু সাজাই আমরা, এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু ফোর ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ফাইভ আকারে চলে আসছে। আমরা কিন্তু নর্মালি জানি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্সের ক্ষেত্রে যে এই বিন্দু যেটা ছিল সেটা কিন্তু মাইনাস এ কমা ছিল, আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ওয়াই হয়ে গেলে বিন্দু কি ছিল? জিরো কমা মাইনাস এ। আর এখানে তো শুধুমাত্র এক্স স্কোয়ার না, সেটা এক্স মাইনাস আলফা আকারে আছে, এবং এখানে ওয়াই মাইনাস বিটা আকারে আছে। তার মানে কি আলফা বিটা উপস্থিত। আর আমরা জানি আলফা বিটা থাকলে বিন্দু ক্ষেত্রে যোগ করতে হয়। তাহলে এখানে বিন্দুটা জিরো কমা মাইনাসের বদলে হয়ে যাবে জিরো প্লাস আলফা কমা মাইনাস এ প্লাস বিটা। তাহলে আমরা উত্তরটা দাঁড়াচ্ছে কি ফোর কমা আয়ের মান তো মাইনাস ওয়ান, তাহলে পজিটিভ ওয়ান হয়ে যাচ্ছে, আর বিটা মান হচ্ছে কি 5, অর্থাৎ 4,6। ওকে, এই ইকুয়েশনটার সমাধান সেট করতে হবে। আমরা প্রথমত এটাকে সলভ করার ট্রাই করব কীভাবে, মিডল টার্ম আকারে। তাহলে আমরা এটাকে বলতে পারি টু কস স্কোয়ার এক্স প্লাস ফোর কজ এক্স মাইনাস কজ এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো। ডাইরেক্ট করলাম। তারপরে তুমি প্রথম পার্ট থেকে টু কজ এক্স কিন্তু কমন নিতে পারতেছো, তাহলে কী থাকবে? কজ এক্স প্লাস টু। এখানে মাইনাস ওয়ান কমন লিখে থাকে কজ এক্স প্লাস টু। তাহলে আপাতত আমরা বলতে পারতেছি যে cos x প্লাস টু ইন্টু টু cos x মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা তো গ্রহণযোগ্য হবে না, কারণ cos x এর মান এখানে তো মাইনাস টু আসবে, কোনোদিন মাইনাস টু হয় না। তাহলে এটা জাস্ট গ্রহণযোগ্য। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে cos x এর মানটা কি আসবে? ওয়ান বাই টু। এমন চিন্তা করতে হবে cos কত কত মান হচ্ছে ওয়ান বাই টু। আচ্ছা, আমরা একটা চিন্তা করি, ফর্মুলাটা চিন্তা করি। যদি cos x ইকুয়ালস টু cos আলফা হয়ে যেত, আমরা কিন্তু জানতাম যে x ইকুয়ালস টু কি ছিল? টু এন পাই প্লাস মাইনাস আলফা, জানতাম না? হ্যাঁ, তাহলে এখানে আলফা মানটা কত আপাতত? 60, অর্থাৎ এটা কিন্তু বলতে পারতেছি পাই বাই থ্রি, তাই না? আচ্ছা, তাহলে এখানে এই যে এক্স সেটা হয়ে যাবে কি টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি। তুমি যদি কোনো কারণে এখানে যদি জিরো ধরে এন মানটা, তাহলে এখানে কি আসে উত্তরটা? প্লাস মাইনাস পাই বাই থ্রি, তাই না? মাইনাসটা তো গ্রহণযোগ্য না, কারণ এখানে উত্তরে কি আসবে? পাই বাই থ্রি। বাট এখানে পাই বাই থ্রি কোথায় আছে? এখানে পাই বাই থ্রি আছে, এখানে পাই বাই থ্রি আছে, এখানে পাই বাই থ্রি। তাহলে আরেকটা পার্ট তো সংযুক্ত আছে, সেটাও তো ক্লিয়ার করতে হবে। তাহলে এন মানটা আমরা ওয়ান ধরি। তো যদি এন মানটা ওয়ান ধরো, ওই ক্ষেত্রে কিন্তু টু পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি আসবে। এখন তুমি যদি প্লাস নিয়ে কাজ করো, সেটা তো টু পাই থেকেও বেড়ে যাচ্ছে। সেখানে রেঞ্জ কি এটা বলছে টু পাই থেকে বড় হবে? না, টু পাই থেকে ছোট হবে। তাহলে মাইনাসটা নিয়ে কাজ করতে হবে। তো যদি মাইনাস নিয়ে কাজ করো, টু পাই মাইনাস পাই বাই থ্রি আসতেছে, যার মান আসবে ফাইভ পাই বাই থ্রি। তার আলটিমেটলি উত্তর দাঁড়াচ্ছে কি পাই বাই থ্রি কমা ফাইভ পাই বাই থ্রি। দেখো এই ম্যাথটা আমরা একটা সিকোয়েন্স কিন্তু ভালো করে জানতাম, এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এবং ওয়ানের মধ্যে সমকোণী ত্রিভুজের সম্পর্ক আছে, এবং এক দুই এবং রুট ফাইভ এদের মধ্যে কিন্তু সমকোণী ত্রিভুজের সম্পর্ক আছে। তাহলে এটাকে আমরা যদি ট্যান ইনভার্স নিতে পারতাম তাহলে ভেনিশ হয়ে যেত। ঠিক আছে, ট্যানের পরে যদি আমরা ট্যান ইনভার্স নিই, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত? ভূমি হচ্ছে এক্স। ঠিক আছে, কাজ শেষ। সাইন নিলাম, এটাকে সাইন ইনভার্সে নেব। কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে লম্বটা কত? লম্ব হচ্ছে টু, তাহলে টু বাই রুট ফাইভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়ালস টু টু বাই রুট ফাইভ। তাহলে আমরা যদি স্কোয়ার করে দিই, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি চলে আসবে? ফোর বাই ফাইভ। আর গুণ দাও, ফাইভ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি? ফোর এক্স স্কোয়ার, অর্থাৎ নাইন এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ। তাহলে এক্স এর মানটা কি আসবে? প্লাস মাইনাস রুট ফাইভ বাই থ্রি। তো উত্তর কোনটা? এক নম্বরটা। দেখো, এই ম্যাথটা করার আগে আমরা একটা জিনিস জানি, তুমি যদি এখানে পাই মাইনাস পাই বাই সিক্স দাও, এটা মানটা আসলে কত? একটু আগে মনে ম্যাথটা করলাম আমরা, ফাইভ পাই বাই সিক্স। তাহলে এই যে ফাইভ পাই বাই সিক্স, তার বদলে কিন্তু আমরা পাই মাইনাস পাই বাই সিক্স লিখতে পারি। তাহলে ম্যাথটা সহজ হয়ে যাবে। কীভাবে? দেখো, সাইন আলফা মাইনাস পাই বাই সিক্স আমি দিলাম, প্লাস দিব সাইন দিলাম। আচ্ছা, আলফা প্লাস পাই মাইনাস পাই বাই সিক্স দিয়ে দিলাম, কারণ এটা বদলে লেখা যায়। আচ্ছা, এটা আসলে সুবিধাটা কোথায় বা কেন লিখলাম? দেখো, ঠিক করার জন্য, ব্যালেন্স করার জন্য। আমরা সাইন তো দিতেই পারি, তারপর আমরা পাইটাকে আগে দিতে পারি না, তারপর কি আলফা মাইনাস পাই বাই সিক্স দিতে পারি না? দিতে পারি। এটা যদি একটা অ্যাঙ্গেল ধরি, কোয়ার্ডেন্ট চিন্তা করা লাগবে, থার্ড কোয়ার্ডেন্ট। থার্ড কোয়ার্ডেন্ট তো সাইনে ঘর ছিল না, তাহলে সেটা কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ হলে এটা কি থাকবে? সাইন আলফা মাইনাস পাই বাই সিক্স, এবং খেয়াল করে দেখবে এটা কিন্তু মাইনাস সাইন আলফা মাইনাস পাই বাই সিক্স আসবে, যার মান হচ্ছে জিরো। লিমিটে একটা আসছে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু কিছু একটা দেওয়া আছে।
আমরা এখানে কিন্তু বুঝি যে এক্স স্কোয়ারটি কিন্তু প্রত্যেকটা পার্টে আছে, এবং যদি লিমিটেড পার্ট থাকে আমরা কিন্তু জানি অনুপাত হয়। যখন তুমি এক্স স্কোয়ারটি পার্টে দিবা, সর্বোচ্চ পার কত ছিল 4, উপরে কি 4 আছে না, তাহলে এই পার্টের উত্তর কত, অনুপাত করলে 0 চলে আসবে। এখানে তোমার যদি 3x স্কোয়ার বা এক্স কিউব, এখানে তো এক্স কিউব সর্বোচ্চ, উপরে তো এক্স কিউবের শখ 0 আসতেছে, এটা মানে কিন্তু 0। বাট তুমি যখন এক্স স্কোয়ারটা এখানে গুণ দিবা, এখানে তো সেম সেম, অনুপাত করো 5 চলে আসবে, এখানে সেম ভাবে 6 চলে আসবে, যেহেতু যোগ সাইন আছে যোগ দিয়ে দাও, তাহলে যোগ দিলে উত্তর কত চলে আসছে 11। আশা করি ম্যাথটা বুঝছো। দেখো এ যদি গ্রেটার দেন 1 হয়ে যায়, তাহলে এই লন এ টু দি পাওয়ার এক্স এ ডিডি এক্স চাইছে। আমরা লন এ টু দি পাওয়ার এক্সকে আমরা লিখতে পারি এক্স লন এ, ফর্মুলা অনুযায়ী। তাহলে তাকে ডিডি এক্স করতে বলছে, তাহলে এক্স এর ডিডি এক্সটা শুধুমাত্র হবে, এক্স এর ডিডি এক্স তো 1, আর লন এটা গুণ আকারে থাকবে, তার উত্তর হচ্ছে কি শুধুমাত্র লন। আচ্ছা এইটা যদি এত হয়ে যায়, আমাকে ডি অফ ডি এক্স এর মানটা বের করতে বলছে। তো প্রথম কথা হচ্ছে আমরা লন নিব। দেখো দুই পাশে যদি আমরা লন নিয়ে নিই, বিষয়টা কিন্তু এরকম থাকতেছে, লন tan ইনভার্স এক্স। আচ্ছা আমরা এই পার্ট কিন্তু এটা বলতে বুঝি শুধুমাত্র ওয়াই, কারণ কি লন ই অথবা ই টু দি পাওয়ার লন যেখানে থাকবে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে, তার সাথে যে চলকটা থাকবে সেটাই জাস্ট ফেলে রেখে আসবে, দিলাম। তাহলে এটা বলতে বুঝি লন tan ইনভার্স এক্স। এখন যখন আমি ডিটেক্সটা করবো, এটা তো টি অফ বাই ডিএক্স হয়ে আসবে, আর এখানে কি আসবে 1/tan ইনভার্স এক্স, 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এই পার্ট তো শেষ। এখন প্রশ্নে এটা চায় না, প্রশ্নে চাইছিল ডিএক্স বাই ডিওয়াই এর মানটা কত। তাহলে আমরা জাস্ট উল্টাই দিব না, উল্টাই দিলে কি আসবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটা। তাহলে কোথায় আছে এটা, এই যে এটা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটা। এক্স এর কোন মানের জন্য এটা লঘুমান নির্ণয় করা যাবে। আচ্ছা তাহলে আমরা একবার ডিডেক্সটা করি, তাই না, ইউভি তো এক্স এর রেখে ডিডেক্স করলে 1/x, লন এক্স এর রেখে ডিডেক্স করে কি আসবে 1, অর্থাৎ 1 প্লাস লন এক্স। এবং আমরা এটা জানি যে একবার ডিডেক্স করার পর তার মানটা কি 0, তাহলে আমরা লঘুমান গুণমানের জন্য এক্স এর যে মানটা দেয় সেগুলো আমরা বের করতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি লন এক্স মানে কি -1। এখন আমাকে এতটুকু বললো ভাই, এই যে লন এক্স, এই যে 1, তুমি কি জানো যে লন এর মান হচ্ছে 1, তাহলে আমরা কি মাইনাস লন ই বলতে পারবো না। এখন এই যে মাইনাসটা সেটা কিন্তু এর উপরে পাওয়ার আকারে চলে যাবে, তাহলে আমরা বলতে পারতেছি লন লন ভ্যানিশ, অর্থাৎ এক্স এর মান হচ্ছে কি 1/e। তাহলে এক্স এর এই 1/e মানের জন্য আমরা লঘুমানটা নির্ণয় করতে পারবো। এখন বলছে এটা ইন্টিগ্রেশন চাইছে। প্রথম কথা হচ্ছে এই যে আমরা কিন্তু এই কসে কিন্তু সাইন ইনভার্সটাকে কসেকে কনভার্ট করতে পারি, শুধুমাত্র ইনভার্সে এক্স লিখে দিব। তাহলে ইন্টিগ্রেট করে দেখো এটা ভ্যানিশ, তাহলে কি থাকবে শুধুমাত্র এখানে থাকবে হচ্ছে এক্স। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন তার মানে কি এক্স স্কোয়ার বাই 2, এই 2 তো ভ্যানিশ, তো আপার লিমিট 1 আর লোয়ার লিমিট কত 0, তাহলে শুধুমাত্র এখানে 1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, অর্থাৎ উত্তর হচ্ছে কি 1। এই ম্যাথটা করার আগে আমাকে এই যে cos 3x সেটাকে আমার z ধরতে হবে, তাহলে কি আসবে -3 sin x dx ইকুয়ালস টু কি dz। শুধুমাত্র মাইনাসটা নেই, ব্যালেন্স করে নিলাম। তাহলে -3 sin dx যেটা আছে এটা মানে কি dz না। আচ্ছা এই যে -3 দিলাম, e টু দি পাওয়ার z dz হয়ে যাবে। এই পর্যন্ত আশা করি বুঝছো। বোঝার পরে আমরা যদি ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেটটা করি, সেটা তো ভাই ই টু দি পাওয়ার ওইটাই আসবে, জেডই তো আসবে, তাই না। আচ্ছা তারপর মানটা বসাই দাও, তার -3 টু দি পাওয়ার cos 3x, তারপরে জাস্ট এখানে আপার লিমিট লোয়ার লিমিট π/2, একবার হচ্ছে কি 0। তুমি যখন π/2 বসাবা সেটা কি 3 ইন্টু π/2 না, তার মানে কি 270, আর এই cos 270 এর মান কত 0 হয়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কি বলো তো, ই টু দি পাওয়ার 0 বলতে বুঝি আমরা 1, তারপর মাইনাস দিলাম, তারপরে তুমি যখন 0 বসাবে তখন সেটা কিন্তু ই হয়ে যাবে, অর্থাৎ 3 ইন্টু e-1 দাঁড়াচ্ছে। আশা করি বুঝছো। এখন এর কোন ডোমেনের জন্য এই মূলতে বাস্তব এবং অসমান হবে। বাস্তব অসমান হওয়ার জন্য নিশ্চয়কের মানটা কি হয়ে যাবে বলো তো, নিশ্চয়কের মানটা হচ্ছে গ্রেটার দেন 0 হয়ে যাবে। তাহলে এখন যদি গ্রেটার দেন 0টা ধরি, তাহলে কিন্তু a স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়ে যাবে, অর্থাৎ এই যে a স্কোয়ার মানটা সেটা কি 12 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে এর যে মান সেটা কি হয়ে যাবে বলো তো, সেটা হয়ে যাবে +-2√3। দেখো আমরা একটা জিনিস জানবো, দেখো আমার এই নিশ্চয়কের মান কিন্তু 3টা ক্রাইটেরিয়া ছিল, লেস দেন 0 ছিল, গ্রেটার দেন 0 ছিল, এই কথাগুলো কিন্তু আমি বারবার বলছি। যদি গ্রেটার দেন 0 থাকে, যে 2টা মান আসবে চলকের, আচ্ছা শর্তটা কীভাবে সাজাবো আমরা, ধরলাম এই এর মানটা এই 2টার মধ্যে যে বড় আছে তার থেকে বড় হবে, অথবা যে ছোট থেকেও আরও ছোট হবে, ঠিক আছে, মাঝখানে তো অথবা কথাটা থাকবে। তার উত্তর কোনটা, এটা। এখন যদি এই ম্যাথটা করি, আগে আমরা গুণটা করে ফেলবো সবটা। তাহলে 3√3 তুমি যদি গুণটা দাও, -9 × 3 আসতেছে, তারপর আসবে প্লাস 3 × 27√3i, তারপর আমরা -3 দিয়ে গুণ দিব, তাহলে +9√3i মাইনাস 3 × 27 i স্কোয়ার। ওকে, তাহলে এই যে 3 × 27 চলে আসতেছে, দিলাম +27√3i দিলাম, +9√3i দিলাম, এবং এই আই স্কোয়ার মানে কি -1, তাহলে কি +27 আসবে, তাই না। এইটা এটা ভ্যানিশ, তাহলে আলটিমেটলি থাকতেছে 36√3i। এখন এই 36√3i এর বর্গমূলটা আসলে কত, কী করা লাগে বলো তো। আমরা জানি z = যদি x + i ফর্মেটে থাকে, তার মূল হচ্ছে কি √i
বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার। তাহলে এখানে তো বাস্তব অংশ তো জিরো, তুমি যদি মডুলাস বের করো এবার বাস্তব অংশ স্কোয়ার প্লাস এই অবাস্তব অংশ স্কোয়ার, তাহলে কি থাকবে 36√3 থাকবে। ওকে, তিনটি সমতুল্য বল হচ্ছে পি কিউ এবং আর কোনো বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে। যদি পি এবং কিউ এর মান যথাক্রমে এত এত থাকে, তাদের মধ্যবর্তী কোণ যদি এত হয়ে যায়, তো পি কিউ আর এর সঙ্গে কত কোণ তৈরি করবে। যেহেতু প্রথমত ভাই সাম্যাবস্থায় কথাটা বলা আছে, তাহলে এখানে যে তোমার আর বল সেটা কিন্তু এই দুইটা লব্ধি হিসেবে কাজ করবে। তাহলে আর এর মানটাকে বের করে ফেলি। কীভাবে বের করবো? রুট ওভার, দেখো যে 5√3 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5√3 ইন্টু 5 কস 90। কস 90 মাত্র জিরো, এটা কোনো ইফেক্ট নাই। এখন এই পার্ট যদি স্কোয়ার করি তাহলে 3 এবং 25 মিলে কত হয় 75, আর এটা মিলে কি আসে 25, তার মানে কি রুট 100 অর্থাৎ 10। তাহলে আর এর মান কিন্তু আমরা 10 পেয়ে গেলাম। এখন আমরা লাভের উপর যদি অ্যাপ্লাই করি, এই যে এটা ছিল পি কিউ আর এটা ছিল ধরলাম হচ্ছে আর, তাহলে আর এর মান 10 পেলাম, পি এর মান ছিল 5√3 এবং এইটার মান ছিল হচ্ছে কত 5, এবং মজার ব্যাপার হচ্ছে এটা মান আমি জানি 90। আমি এটা ধরলাম হচ্ছে বিটা জানি না, গামা জানি না। তাহলে সম্পর্ক অনুযায়ী কিন্তু বলতে পারতেছি এই যে 10/sin90 ইকুয়ালস টু কি 5√3/sin বিটা ইকুয়ালস টু কি 5/sin গামা। তুমি যদি এই দুইটা সম্পর্ক করো ভাই, তাহলে কিন্তু ইজিলি আমরা সাইন বিটা মানটা বের করতে পারবো। তাহলে আমি যদি এই দুটো সম্পর্ক করি, তাহলে কিন্তু আমরা সাইন যে বিটার মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়া √3/2। তাহলে বিটা মান কত 60। তাহলে একটা 90 একটা 60, এটা কত আসবে 100% 30। বুঝে গেছে? তাহলে এখন আমাকে প্রশ্ন করলো আর কিউ এর সাথে কত কোণ তৈরি করবে। আর কোনটা ছিল? এটা ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল আর, তাই না? পি কিউ আর, তাহলে কতটুকু কোণ তৈরি করছে 60°। তাহলে উত্তর কোনটা আসবে π/3। দেখো ভূমি থেকে শূন্য নিক্ষিপ্ত একটা বল এত মিটার দূরে ভূমিতে ফিরে আসে। ভূমি থেকে শূন্য নিক্ষিপ্ত একটা বল এত মিটার দূরে ভূমিতে ফিরে আসে, সেটি বিচরণ পথে সর্বাধিক উচ্চতা যদি এত হয়ে যায়, নিক্ষেপণ কোণ কত? তো ভূমি থেকে আমি শূন্য নিক্ষিপ্ত করলাম, এই যে এটা 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসলো, তাহলে এটা মানে কি আর, এবং তার সর্বাধিক উচ্চতা কি ছিল এইচ, যার মান দেওয়া ছিল এটা, আর আলফার মানটা চাইছে। ওকে, খুব সুন্দর কথা। এই সূত্র কিন্তু আমরা পরিচিত যে 10 আলফা ইকুয়ালস টু কি 4h/r, এবং তোমরা সবাই জানো এটা কি পরিমাণ আসে। তাহলে আমরা এখানে দিব এইচ এর মানটা 75/4, 4 ভেনিস, নিচে কি থাকবে 100, তাই না? আচ্ছা, তো আলটিমেটলি আমরা কাটাকাটি করে বলতে পারতেছি এখানে থাকবে কত 3/4। তাহলে আলফা মানটা কত আসবে? আলফা মান চলে আসবে tan ইনভার্স 3/4। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু 3/4 আকারে কোথাও নাই, তাহলে আমরা অন্য ফর্মেট চিন্তা করি। 3 কি লম্ব, 4 কি ভূমি, তাহলে অতিভুজ কোনটা 5। আচ্ছা, যদি সেটা সাইন ইনভার্স আসলে হইতো সেটা কিন্তু 3/5 হইতো। সাইন ইনভার্স 3/5 আছে? তাও নাই। ওকে, তাহলে কজ ইনভার্স আসি। কজ ইনভার্স মানে কি ভূমি বাই লম্ব, তাই না? যেহেতু ভূমি ছিল 4 আর অতিভুজ তো আমি জানি 5, তাই না? যেহেতু তাহলে কি ভূমি বাই অতিভুজ অর্থাৎ মিলে কিন্তু, তার মানে এখানে কিন্তু আমরা পাচ্ছি কজ ইনভার্স 4/5। এটাই হচ্ছে আনসার। খুব টেকনিক্যাল একটা ম্যাথ ছিল। তোমরা সবাই প্র্যাকটিস করো ভালো করে, পিডিএফটা ভালো করে দেখো। যে কোনো প্রবলেম হলে আমাকে নক দিও। সবাইকে বেস্ট অফ লাক।